বৈধ দোকান থেকে অবৈধভাবে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছিল অস্ত্র। শুধুমাত্র নজরদারির অভাবেই আইনি অস্ত্রের হাত বদল হয়ে যাচ্ছিল বেআইনি ভাবে। জীবনতলায় প্রায় 200টি কার্তুজ উদ্ধারের ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিবাদীবাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের ভূমিকা নিয়ে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই দোকানেরই কর্মী জয়ন্ত দত্ত। কিন্তু তার কাছে কিভাবে এলো একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি করা কার্তুজ? তখনই জানা যায় বিবাদীবাগের এই দোকানে কাজ করেন জয়ন্ত। সেখান থেকে তার হাতে আসে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি কার্তুজ। রবিবার যে দোকানটি সিল করে দিয়েছে এসটিএফ, তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে অস্ত্রের দোকানের স্টক বুক। সূত্রের দাবি দোকানে মজুদ থাকা কার্তুজের সঙ্গে ওই দোকানের স্টক বুকে কার্তুজ সংক্রান্ত তথ্যের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণেই এই দোকানের কর্মচারী ও পার্টনারদের তলব করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী কত কার্তুজ বিক্রি হয়েছে, কাকে বিক্রি করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকার কথা দোকানের লগ বুকে। শুধু তাই নয়, কার্তুজ বা অস্ত্র রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় দোকানের মালিককে। কিন্তু এক্ষেত্রে কি তা মানা হয়েছিল, নাকি পাসপোর্ট কাণ্ডের মতো এক্ষেত্রেও ছিল পুলিশের নজরদারির অভাব? কলকাতার ক্ষেত্রে এই নিয়ে নজরদারির দায়িত্বে থাকেন ডিসি রিজার্ভ ফোর্স, আর জেলার ক্ষেত্রে এই দায়িত্বে থাকেন জেলা শাসক। এরই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর্মস অ্যাক্ট সেকশনের। যখনই আপনি আর্মস লাইসেন্স শো করবেন, আর্মসটা দেখাবেন এবং ভ্যালিড আর্মস লাইসেন্সের এগেনস্টে, তখন আপনাকে যে কোনো দোকান থেকে যারা গুলি বিক্রি করে তাদের কাছে গিয়ে আপনাকে সেই গুলির রিকুইজিশন দিতে হবে যে আমি কটা গুলি চাই। তারা যাদের কাছ থেকে মালটা সিজার হয়েছে সেইখান থেকে তাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, কিংবা ওই মারাপিটির সাথে এদের কোনো কনস্পিরেসি আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা হবে এবং সেই অ্যাকর্ডিং টু সেকশন, সেই সেকশনে লিপিবদ্ধ হবে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। অস্ত্রের দোকানে কোনো কনসাইনমেন্ট আসলে তা সঙ্গে সঙ্গে খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা। সিল করা বাক্স খুলতে হয় আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারদের উপস্থিতিতেই। বাক্সে কতগুলি কার্তুজ রয়েছে তা গোনা হয় সেই অফিসারের সামনেই। প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে। অর্থাৎ মাসের প্রথমে স্টকে কতগুলি কার্তুজ ছিল, মাসের শেষে কতগুলি রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হয়। এরপর সশরীরে দোকানে আসেন আর্মস অ্যাক্ট সেকশনের আধিকারিক, মিলিয়ে দেখেন ক্লোজার স্টেটমেন্ট। এখানেই প্রশ্ন উঠছে, এই দোকানের ক্ষেত্রে আদৌ কি ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল? পাসপোর্টের মতো এক্ষেত্রেও কি পুলিশ ভেরিফিকেশনে গরমিল হয়েছে, নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? অস্ত্র আইনের আর্মস ডিলার যে আর্মস বিক্রি করার, আর্মস অ্যামুনিশন বিক্রি করার লাইসেন্স পেল, তার মধ্যে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী গুলো ভাইলেশন হচ্ছে না বা ভঙ্গ হচ্ছে না, সেটা কিন্তু দেখার দায়িত্ব যে কর্তৃপক্ষ তাকে লাইসেন্সটি ইস্যু করেছে। তার ক্ষেত্রে যদি আর্মস ডিলার কারোর কাছে ইল্লিগালি অ্যামুনিশন হস্তান্তর করে থাকে, নিশ্চয়ই নজরদারির অভাব ছিল। অস্ত্র কার্তুজ বিপণন দোকানগুলিকে কার্তুজ মজুদের ক্ষেত্রে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হয়। ঠিক তেমনভাবে পুলিশকেও কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখতে হয়, পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে হয় এই অস্ত্র কার্তুজের যে দোকানগুলি রয়েছে সেই দোকানে কত কার্তুজ আসছে, কত বিক্রি হচ্ছে, সেই মতো কিন্তু হিসেব রাখতে হয় নজরদারির মধ্যে রেখে। এবং এক্ষেত্রে এই ঘটনার পর প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে পুলিশ কি তাদের যে যথোপযুক্ত যে নজরদারি রাখার কথা ছিল সেটা রেখেছিল আদৌ? নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একেবারে 25টির বেশি গুলি কিনতে পারেন না এবং বছরে সর্বোচ্চ 50টি গুলি কিনতে পারেন। তবে গতিবিধি সন্দেহজনক হলে সঙ্গে সঙ্গে দোকান থেকে খবর যাওয়ার কথা পুলিশের কাছে। অর্থাৎ একজন ব্যক্তি একেবারে অনেক কার্তুজ কিনলে তা স্বাভাবিকভাবেই চলে আসবে দোকানদারের সন্দেহের আওতায়। কিন্তু প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কি তেমন কিছু হয়েছিল? পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।